ওকে। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আজকে আমাদের এই ওয়েবিনারে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন রায়হান হিমেল ভাইয়া। ভাইয়া কাজ করছেন ডেনিয়াল টেকনোলজিসে মার্কেটিং এন্ড এসইও টিমের টিম লিড হিসেবে। সো এই পুরো সেশনটা চলাকালীন আমরা তো অবশ্যই ভাইয়ের থেকে অনেক কিছু শিখবো। সো যেহেতু আমরা অনেকজন পার্টিসিপেন্টস আছি, এই সেশনটা চলাকালীন আমরা আমাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবো। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা সেটা চ্যাটে লিখে জানাবো। সেশনটা শেষে একটা কিউএনএ সেশন থাকবে, তখন আমরা আমাদের কোয়েশ্চেন গুলো করবো। হিমেল ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এটা একটা ফ্রি ওয়েবিনার। আমি শুরুতে যেহেতু আমাকে অলরেডি পরিচয় করাই দিয়েছেন, সো আমি আর আলাদা করে নিজের পরিচয় দিলাম না। সো আমাদের এই ওয়েবিনারটা হবে হলো আপনার এসইও কমপ্লিট জার্নি টু এসইও সাকসেস। অ্যাকচুয়ালি কমপ্লিট জার্নি টু এসইও সাকসেস ইট সাউন্ডস আই থিঙ্ক খুব বেশি মানে ভাস্ট, যে একদম একটা ওয়েবিনারের মধ্যেই কমপ্লিট জার্নি তো আসলে বোঝানো সম্ভব না। বাট আমরা আসলে এখানে স্টেপ বাই স্টেপ এসইও প্রসেস যেটা আছে একটা প্রজেক্ট পাওয়ার পর সেই ব্যাপারে আসলে কথা বলবো। বিকজ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অনেককে দেখছি যারা এসইও শিখতে চায় কিংবা এখনও বিগিনার লেভেলে আছে কিংবা খুব সামান্য দিন হলো এটা নিয়ে কাজ করছে, তাদের অনেকেরই এই পুরো প্রসেসটা বুঝতে অনেক সময় সমস্যা হয়। বিকজ প্র্যাকটিক্যাল নলেজটা অনেক সময় থাকে না। সো আমরা থিওরিটিক্যালি যতটুকু পড়ি, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আমাদের অন্য ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সব ক্ষেত্রে আসলে পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে হয় এবং প্র্যাকটিক্যালি কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়, এ ব্যাপারে যদি আপনাদের জানা থাকে, আই হোপ যে সেটা আপনাদের কাজে লাগবে। ওয়েদার আপনি এসইও শিখতে চান কিংবা ডিজিটাল মার্কেটিংয়েও যদি থাকেন, কিংবা আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের অন্য কোনো সেক্টর নিয়েও কাজ করেন, আই হোপ যে আপনার এটা একটু হেল্প হবে। বিকজ ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক ভাস্ট। তো এখানে এসইও এটার একটা সেক্টর। এটাকে অনেকেই অর্গ্যানিক গ্রোথও বলে, যে বিজনেসের অর্গ্যানিক গ্রোথের জন্য আমরা কি করব। তো সেক্ষেত্রে আমাদেরকে এসইও করতে হয়। এরকম সিচুয়েশনগুলোতে দেখা যায় যে অনেকেই দেখা গেছে ডিজিটাল মার্কেটিংয়ের অন্য একটা সেক্টরে কাজ করতেছে, কিন্তু তার জন্যও আসলে এসইওটা বোঝাটা অনেক বেশি জরুরি হয়। বিকজ এগুলো সবগুলোই ইন্টারলিঙ্ক থাকে, সো সিঙ্ক থাকে। ডিজিটাল মার্কেটিং কোনোটাই একটা আরেকটাকে ছাড়া একদম সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি চলে না। সব কিছুর মধ্যে একটা ইন্টারকানেকশন থাকে। তো আমরা যেহেতু পুরো প্রসেসটা নিয়ে আলোচনা করব, সো আমি আপনাদের জন্য একটা স্লাইড করে রাখছি। আই হোপ যে এটার মধ্যে অন্তত পক্ষে ওভারঅল প্রসেসটা যেটা আছে সেটা আমি খুব ইন শর্ট আপনাদেরকে একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করব। এবং সেখানকার মধ্যে কিছু কমপ্লিকেটেড সিচুয়েশন থাকে, বিশেষ করে যেই জায়গাগুলোতে মানুষজনের সমস্যা বেশি হয় ওই জায়গাগুলোকে ফোকাস করব। এবং এই রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে পুরো ওয়েবিনারের পরে আহ, আমাদের এই অন্ততপক্ষে স্লাইডগুলো কমপ্লিট করার পর তারপর আমি আপনাদের কাছ থেকে একটা কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। সো সেখানে আপনারা আমাকে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারবেন। আমি দুঃখিত যে এখন আপনাদের অন্ততপক্ষে মিউট করা আছে। সো আমরা ইয়াতে চলে যাই। সো আমরা পুরো ওয়েবিনারের মূল টপিকে চলে যাই। সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ভাইয়া একটু বলিয়েন যে এটা দেখা যাচ্ছে কিনা। জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি ভাই, ওই অ্যানোটেশনটা ভাই একটু আবার ডিসেবল করে দিতে হবে। আমি অলরেডি এটা ডিসেবল, এটা করে দেবো। জি জি জি, একটু আরেকবার ভাই। হ্যাঁ ভাই, হয়েছে। জি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো আমি কারেন্ট স্লাইডে চলে যাই, এটাকে সাইডে রাখি। ওকে। তো আমাদের পুরো জার্নিটা বোঝানোর জন্য আমি প্রথমে চলে গেলাম আমাদের এই ওয়েবিনারের আসলে অবজেক্টিভটা কি হবে। তো এই অবজেক্টিভটা হবে আমরা পুরো প্রসেস যেটা আছে একটা প্রজেক্ট আসার পর এসিওর কাজগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই পুরো প্রসেসটার ব্যাপারে আমরা একটা ব্রিফ জানবো, যাতে করে আমাদের এসিওটাকে মাথায় নেওয়া সহজ হয়। ওকে। তো আমি প্রথমেই চলে গেলাম, চলেন আমরা একদম বেসিকটা জেনে নেই। আই হোপ যে এখানে অনেকেই আছে যারা হয়তো বা অলরেডি এসিও নিয়ে জানাশোনা আছে, কেউ কেউ আছে হয়তো বা অলরেডি এসিও ভালোভাবেই জানে।
এবং অনেকেই হয়তোবা থাকতে পারেন যারা একদম বিগিনার লেভেলে, যারা হয়তোবা চিন্তা করছেন যে আমি একটা স্কিল অ্যাকোয়ার করব, সো আমি একটা স্কিল লার্ন করব, তারপর সেই স্কিলটাকে বেস করে আমি আমার ক্যারিয়ারের সামনের দিকে আগাবো। সো আমরা শুরুতে এসিওর ব্যাপারে একদম বেসিক নলেজগুলোতে চলে আসি। সো ডেফিনিশন যদি বলতে হয় এসিওর ফুল ফর্মটাকে বলে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা পুরোটাই ডিপেন্ড করে আসলে সার্চ ইঞ্জিনের উপর। তো সার্চ ইঞ্জিন আই হোপ যে আপনারা সবাই অলরেডি জানেন, তারপরও বলে দিই। সব থেকে পরিচিত যে সার্চ ইঞ্জিনটা আমরা সবাই চিনি সেটা হলো গুগল। তো আমরা যে কোনো কিছু সার্চ করতে হলে কিংবা কোনো কিছু জানতে হলে কিংবা প্রোডাক্ট কিনতে হলেও আমরা গুগলে কোনো কিছু একটা লিখে সার্চ করি। তো যেই ওয়ার্ডটা লিখে সার্চ করি ওটাকে বলা হয় কিওয়ার্ড। সো একটা সিঙ্গেল ওয়ার্ডকে আসলে কিওয়ার্ড বলা হয় না। দেখা গেছে যে দুই তিনটা ওয়ার্ড একসাথে লিখে তারপর আপনি কোনো কিছু সার্চ করলেন, তখন সেটাকে আমরা কিওয়ার্ড বলি। তো কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনি যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু একটা সার্চ করছেন, তখন দেখবেন যে আপনাকে গুগলের তো মানে গুগল বলেন কিংবা পুরো ইন্টারনেট ওয়েব ওয়ার্ল্ডে দেখা গেছে যে অসংখ্য ওই ব্যাপারে লেখা আছে। তো ধরেন আপনি এসিওর ব্যাপারেই জানতে চান, তো আপনি যদি এসিও লিখে সার্চ দেন, এসিও নিয়ে তো নিশ্চয়ই অসংখ্য ওয়েবসাইট আছে, বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে। এর মধ্যে সবাইকে আমরা দেখতে পারি না। আমরা দেখতে পারি খুব সামান্য কিছু ওয়েবসাইট, যেটা আমরা একদম প্রথম পেজে দেখি। এই প্রথম পেজে আমরা যে সাইটগুলো দেখি, এরা কি কারণে প্রথম পেজে আসে? বিকজ দে আর হাইলি অপটিমাইজড। তাদের ওয়েবসাইটের কোয়ালিটি ভালো, তাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের জন্য এমনভাবে অপটিমাইজ করা হয়েছে যাতে করে সার্চ ইঞ্জিন এই ওয়েবসাইটটাকে প্রথম দিকে র্যাঙ্ক করে। এই র্যাঙ্ক করাটা একটা কম্পিটিশন, এই র্যাঙ্ক করাটাই আসলে মূলত আসলে এসিওর মূল কাজ। তো এসিওর মূল অর্থটাই হলো যে সার্চ ইঞ্জিনের জন্য আপনার ওয়েবসাইটকে এমনভাবে অপটিমাইজ করা যাতে সেটা আপনার সার্চ ইঞ্জিনের যে রেজাল্ট পেজটা থেকে সেটাতে প্রথমের দিকে থাকে। এই কাজটাকেই মূলত আমরা এসিও বলি। এবং এসিও ডিজিটাল মার্কেটিংয়ে এটার যদি গুরুত্ব বলতে হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং অনেক ভাস্ট। এটা যত সহজে আমরা বলি যে ডিজিটাল মার্কেটিং করি, এত সহজ না। লাইক আমি এসিও করি, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের সব সেক্টর সম্বন্ধে খুব যে ভালো জানি তা না। হ্যাঁ, বেসিক জানাটা আছে, কারণ একটা আরেকটার সাথে অনেক ক্ষেত্রে ইন্টারকানেক্টেড থাকে। বা ডিজিটাল মার্কেটিং আপনার ধরেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, সোশ্যাল মিডিয়া আছে, আপনি ফেসবুক মার্কেটিং করেন কিংবা ফেসবুকে অ্যাড চালান, আপনি ইমেল মার্কেটিং করেন, আপনি ইউটিউব মার্কেটিং করেন, এই সবগুলোই গুগল ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। এসইওর এটাতে গুরুত্ব এই কারণে বেশি, কারণ বেশিরভাগ মার্কেটিং যেটা আমরা করি, এই মার্কেটিংগুলো হয় হলো অ্যাড বেস। অ্যাড বেস মানে যেমন টিভিতে আমরা আমরা কোনো একটা কোম্পানি টাকা দেয়, টাকা দেওয়ার কারণে তাদের ওই কন্টেন্টটা, তাদের ওই অ্যাডটা ওই টিভি দেখানো শুরু করে দর্শককে। একইভাবে ইন্টারনেটেও আমরা যখন কোনো কিছু পে করি, পে করার বিনিময়ে আমরা ওই জিনিসটা দেখানো শুরু করি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ডিফারেন্স এই জায়গায় যে সার্চ ইঞ্জিন অর্গ্যানিক্যালি কাজ করে। এটাকে আপনি টাকা দেওয়ার বিনিময়ে যে শুধু দেখাবে তা না। তো আপনি যে দেখবেন যে যখন আপনি গুগলে কোনো কিছু একটা লিখে সার্চ করছেন, তো উপরে দেখবেন কিছু জিনিসের মধ্যে লেখা থাকবে যে স্পন্সর্ড। এই স্পন্সর্ড কথাটা লেখা থাকে কারণ ও কিন্তু কোনো কিছু একটা পে করছে গুগলকে, যে কারণে তাকে প্রথম দিকে দেখা হচ্ছে, যেটাকে পিপিসি বলে। ইন্টারেক্টিভ কেয়ারসেরই সামনে একটা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ আসছে। সো সেখানে এগুলো সম্বন্ধে আসলে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আসলে আলোচনা করা হবে। তো এই যে স্পন্সর্ড লেখা যে আপনি লিঙ্কটা দেখলেন, ওটা কিন্তু আপনার ও পে করার কারণে উপরে আসছে। এরপরে দেখবেন যে কিছু অর্গ্যানিক রেজাল্ট আসছে, এগুলো কিন্তু কোয়ালিটির জোরে আসছে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোয়ালিটির কারণে এই জিনিসটা, এই মার্কেটিংটা কাজ করে। দ্যাটস ওয়াই যারা ভিজিটার আছে, ট্রাফিক আছে, কিংবা আপনার আমার মতন মানুষ যারা আমরা সার্চ করতেছি, তারা কিন্তু এই রেজাল্টগুলোকে অনেক বেশি বিলিভ করে। এবং এই বিলিভের কারণে দেখা যায় যে এদের সেলও অনেক বেশি থাকে। অন্যান্য আপনি অ্যাড দেখলেন ফেসবুকের মধ্যে, আপনি দেখবেন যে ফেসবুকে আপনাকে অনেক জায়গায় অনেক ধরনের অ্যাড আসতেছে। তো আপনি অ্যাডে কতটুকু কনভার্ট হন, আর আপনি যখন দেখলেন যে কোনো কিছু একটাতে খুব চমৎকার রিভিউ আসছে কিংবা সেটার ব্যাপারে মানুষ ভালো ভালো বলতেছে, সেটার ব্যাপারে কিন্তু আমাদের ট্রাস্টটা বেশি থাকে। সো এসিওর গুরুত্বটা এ কারণে বেশি, কারণ এটার ব্যাপারে মানুষজনের ট্রাস্ট অনেক বেশি থাকে। এবং একটা ওয়েবসাইটের যখন কোয়ালিটি খুব বেশি ভালো হয়, তখন আলটিমেটলি সব দিকেই সে খুব ভালো কাজ করে।
কারণ অ্যাড দিয়েও আপনি যদি কোনো ওয়েবসাইটকে উপরের দিকে আনেন এবং সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকে একটা ইউজারের যদি ভালো এক্সপিরিয়েন্স না হয়, তাহলে সে কিন্তু ওই ওয়েবসাইটটা থেকে জিনিসপত্র কিনবে না, কিংবা ওই ওয়েবসাইটটাতে সে বেশিক্ষণ থাকবে না, সে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, কিংবা অন্য কিছু একটা ওয়েবসাইটে অন্য কোনো লিঙ্কে যায় ক্লিক করবে। তো যখন আপনি একটা ওয়েবসাইটের কোয়ালিটির পিছনে কাজ করতেছেন, তখন আলটিমেটলি এটা এন্টায়ার যে ধরনের মার্কেটিংই করে না কেন, সেটাকে অনেক এম্পাওয়ার্ড করে, তো সেই জিনিসগুলো অনেক পাওয়ারফুল হয়ে যায়। এই কারণে এসিওর গুরুত্বটা আসলে ডিজিটাল মার্কেটিংয়ে অনেক বেশি। অ্যান্ড সে কারণে আসলে এবং আরেকটা বড় ব্যাপার আসলে এখানে অ্যাড করা দরকার। আমরা যখন কোনো স্কিল শিখে কোনো কিছু করার চেষ্টা করি, তখন দেখা যায় যে এমন অনেক স্কিল আছে, যেমন আজ থেকে বছর খানেক আগে দেখবেন আপনারা একটা নাম শুনবেন, ডাটা এন্ট্রির কাজ। বাট এখন আর এই কাজগুলো তেমন একটা দেখা যায় না। সো নেট ওয়ার্ল্ডে অনেক সময় হয় যে এমন কোনো কিছু স্কিল যদি আপনি শেখেন, যেই স্কিলটা পরবর্তীতে টেকনোলজি আপডেট করার কারণে রিপ্লেসড হয়ে যাবে, তখন কিন্তু ওই স্কিল শিখে খুব একটা কিছু করা সম্ভব না, বিশেষ করে ক্যারিয়ারে। যেমন ডাটা এন্ট্রি কাজ করে এখন খুব একটা বেশি কিছু করা সম্ভব না, কারণ অসংখ্য অটোমেশন টুলস আসছে, এখন তো চ্যাট জিপিটিও চলে আসছে। এগুলো আসার পর দেখা গেছে কি এই স্কিলগুলো অনায়াসে রিপ্লেস হয়ে যাচ্ছে। যেমন আজ থেকে আমার মনে পড়ে, আমি আমার ক্যারিয়ার শুরু করছিলাম প্রায় 2010 সালে। তো তখন যখন গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজকর্ম হইতো, তো তখন আমরা অ্যাডোবি ফটোশপে যাই, একটা ছবি আলাদা আলাদা করে কেটে 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 একটা ছবি আলাদা করতাম ব্যাকগ্রাউন্ড থেকে। এখন আপনারা হয়তো বা অলরেডি সবাই ইউজই করেন, ক্যানভাতে যায় সিম্পল একটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। কিংবা স্মার্টফোনেও এই অপশনগুলো আছে, যারা ফ্ল্যাগশিপ সেটগুলো ইউজ করেন তারা দেখবেন যে আপনি পিছন থেকে ব্যাকগ্রাউন্ড এমনি রিমুভ করে দিচ্ছেন, কিংবা ব্যাকগ্রাউন্ডে একটা অবজেক্টও রিমুভ করে দিচ্ছেন। আগে এই কাজগুলো অনেক কঠিন ছিল। তো যারা দেখা যাচ্ছে যে আহ, মানে ডিজাইনিংয়েও নিজের স্কিলকে বেশি একটা আপগ্রেড করেনি, তাদের দেখা গেছে শুধুমাত্র এতটুকু কাজ জানে যে আমি ক্লিপিং পাথের কাজ করি, তার স্কিল কিন্তু এখন রিপ্লেসড হয়ে গেছে। সো মার্কেটে কিন্তু তার আর তেমন একটা দরকার নাই। এসিওর গুরুত্ব এই কারণে অনেক বেশি, বিকজ অনেক জিনিস যদি চলেও যায়, এসিও বোঝা যাচ্ছে যে আগামী 10-15 বছরে এসিও শেষ হওয়ার কোনো উপায় নাই। এটা যত দিন যাবে তত এর ডিমান্ড আরও বাড়তে থাকবে, এবং এখানে আরও স্কিল পিপলের প্রয়োজনীয়তাও বাড়বে। যে কারণে ডিজিটাল মার্কেটিংয়ে এসিও এখন অনেক বেশি মানুষ এটার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, এবং এটার গুরুত্বও দিনকে দিন বাড়তেছে। এসিওর বেসিকটা আমি যে শেষ করব এটা টাইপ নিয়ে। খুব সিম্পল 3টা টাইপ থাকে এটার: অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল। টেকনিক্যাল মানে একটা ওয়েবসাইটকে টেকনিক্যালি সাউন্ড করা, যাতে করে ডেভেলপমেন্ট, যারা ওয়েব ডেভেলপার আছে ওয়েবসাইটটা বানাইছে, সেখানে এমন কোনো এরর যাতে না থাকে, যাতে ওই ওয়েবসাইটটা ভালো মতন কাজ করতেছে না। এই টেকনিক্যাল ইস্যুসগুলো ফিক্স করা, এটা টেকনিক্যাল এসইওর একটা পার্ট। এরপর আমরা যেটা করি, আমরা অন পেজের কাজ। নাম শুনে বুঝতে পারবেন, আপনি ওয়েবসাইটের যে প্রত্যেকটা পেজ দেখতেছেন, এই পেজের ভিতরে আমরা যে কাজগুলো করি, এটাকে অন পেজ বলে। আর অফ পেজ হলো আমি ওয়েবসাইটের মধ্যে কোনো কাজ করতেছি না, বাহিরে কোনো কাজ করতেছি যেটা আমার ওয়েবসাইটকে আপনার পাওয়ারফুল করবে, কিংবা আমার ওয়েবসাইটের কোয়ালিটি ইমপ্রুভ করবে। এই কাজটাকে বলা হলো অফ পেজ। সিম্পল 3টা স্টেপ মূলত আসলে এটার থাকে, বাট অবশ্যই স্কিলটার ভিতরে ঢুকলে এটার আরও বেশি ডেপথ আছে, এবং এই প্রত্যেকটা কাজ এত সহজও না যত সহজ আসলে আহ, দেখে মনে হয়। অবশ্যই, বাট এটা এমনও না যে এটা কোনো রকেট সায়েন্সও না যে এটা অ্যাকোয়ার করা সম্ভব না। অসংখ্য মানুষজনই আছে যারা এটাকে আহ, অন্ততপক্ষে গ্রাজুয়েশনের সাথে একটা গ্রাজুয়েশন করার চাইতে কম সময়ই লাগে, এই কম সময়ের মধ্যে এটাকে অ্যাকোয়ার করে বেশ ভালোভাবেই তারা নিজেদের ক্যারিয়ারে সামনের দিকে আগায় যাচ্ছে। তো চলেন একটা প্রজেক্ট কিভাবে স্টার্ট হয়। যারা এসসিও অলরেডি করতে জানেন, তারা হয়তোবা এ সম্বন্ধে আপনাদের ধারণা আছে, বাট একটা প্রজেক্ট শুরু করার সময়ের কিছু স্টেপ আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি ধরেন একজন মানুষের এসইও করবেন, সো আপনি স্কিলটা পুরোপুরি শিখে ফেলছেন। এখন আপনার কাজ কি, আপনি মার্কেট প্লেসে গেলেন, কিংবা আপনি র্যান্ডমলি কোনো বিজনেসদের কাছে গেলেন, এবং অথবা আপনি একটা নিজেই একটা এসইও কোম্পানি খুলছেন। সো আপনার কাছে মানুষজন কেন আসবে, এবং আপনি তাদেরকে কি দিবেন যেটার কারণে আসলে তারা আপনাকে টাকা দেবে, কিংবা তারা আপনাকে পে করবে। এটার কারণ হইল যে তারা
তাদের একটা নিডস আছে, তারা নিজেদের ওয়েবসাইটে বেশি ট্রাফিক চায়, মানে আমার ওয়েবসাইটে যাতে অনেক বেশি সংখ্যক মানুষজন ঢোকে। যদি মানুষজন আমার ওয়েবসাইটে না আসে তাহলে আমার বিজনেস হবে কিভাবে? এটা থাকে আসলে প্রধান একটা গোল। এবং এই গোলটা আসলে খুবই সিঙ্ক থাকে আরেকটা জিনিসের সাথে। ওই যে আমি শুরুতে বললাম যে আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেই। তো এই যে আমি যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিচ্ছি, এই কিওয়ার্ডগুলোর জন্য এটা র্যাঙ্ক করতেছে কিনা, এই দুইটাই থাকে মূলত এসইওর প্রথম গোল থাকে। তো বিজনেস যখন আপনার কাছে আসবে তখন সে কিন্তু চাবে যে আমার বিজনেস বাড়াইতে। অনেক মানুষ কিন্তু এতটুকুও বোঝে না। সে জানে যে আমার যদি এখন বিজনেসটা বাড়াইতে হয়, সেল বাড়াইতে হয়, তাহলে এসইও করতে হবে। এসইও কি সে বোঝে না। তাহলে তার উদ্দেশ্য কি থাকে, আমার বিজনেস আরও বেশি বাড়তে হবে, মানে আমার আরও বেশি সেল হইতে হবে, কিংবা আমার আরও বেশি ইনকাম হইতে হবে, কিংবা আমার আরও বেশি ট্রাফিক লাগবে। এই যে যখন আমরা একটা প্রজেক্ট শুরু করব, ইটস টোটালি ডিপেন্ডস অন হাউ মাচ ভ্যালু ইউ আর গিভিং ইউর ক্লায়েন্ট। অ্যান্ড এটার বিনিময়ে আপনি আপনার জন্যে আপনার আপনার বিনিময়টা নেবেন। তো এই যে আপনি যখন একটা প্রজেক্ট শুরু করবেন তখন খুব ভালো মতন করে বুঝে নেওয়া দরকার আমার ক্লায়েন্ট আসলে কি চায়। আমার ক্লায়েন্ট কি ট্রাফিক অনেক বেশি চাচ্ছে? আমার ক্লায়েন্ট কি কিওয়ার্ড কয়েকটা শুধু র্যাঙ্ক করাতে চাচ্ছে? নাকি আমার ক্লায়েন্ট অন্য কোনো কিছু চাচ্ছে? বিকজ যেহেতু অনেকেরই এই ব্যাপারে ধারণা থাকে না, কিংবা অনেকেরই থাকে আনরিয়েলিস্টিক গোল থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা মূলত যে জিনিসটা করি সেটা হলো, দেখা যায় যে আমরা ক্লায়েন্টের কাছে কিছু টার্গেট নেই যে তোমার ট্রাফিক কীরকম লাগবে। এবং এটাও আগে থেকেই বলে রাখা প্রয়োজন, সেটা হলো এসইও হঠাৎ করে কাজ করে না। মানে আপনি আজকে একটা কাজ করলেন, কালকে ওটা দেখতে পাচ্ছেন, এমনটা কিন্তু না। এসইও একটা সময় সাপেক্ষ জিনিস। এটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিকটাই আমি মূলত বলবো, আসলে আমার কাছে পজিটিভ দিকটা বেশি মনে হয়। সেটা হলো, আপনি নিজেকে প্রুফ করার জন্য যথেষ্ট পরিমাণে একটা সময় পাবেন। এবং এটা এই স্কিলের একটা বড় গুণও, সেটা হলো আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলে সে অন্ততপক্ষে 3 থেকে 6 মাসের জন্য আপনার কাছে থাকবে। এটা এমন না যে আপনার আজকে আসলো, আপনি একটা কাজ করে দিলে, নিল, চলে গেল, এরকমটা কমই হয়। বেশিরভাগ সময় একটা ক্লায়েন্ট আসলে সে লং টার্মে আপনার জন্য ক্লায়েন্ট হয়। সো এটা এই স্কিলের একটা বড় সুবিধা। তো আপনি যখন একটা ক্লায়েন্ট আসলো, তখন আপনি তাকে 6 মাস বাদে কি রেজাল্ট দিবেন, কতগুলো কিওয়ার্ড আপনি তাকে র্যাঙ্ক করায় দেবেন, এই জিনিসটা বলতে পারাটা হলো, এই জিনিসটা অ্যাসেস করা, এবং এই গোল সেট করে আপনাকে এই প্রজেক্টটা শুরু করতে হবে। সো প্রজেক্টের শুরুতে প্রত্যেকটা প্রজেক্টের একটা থাকে, প্রসিডিউর থাকে, যে আমরা তাদেরকে বলি, তাদের ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইটটা দেখে আমরা একটা অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করে তারপর আমরা বুঝি যে আপনি কি চান। তারপর তাকে একটা গোল দেই যে আমি এত মাসের মধ্যে এই পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারবো, বাট গ্যারান্টেড কোনো রেজাল্ট দেওয়া হয় না। এসইওতে অনেক ফ্যাক্ট আছে, যে কারণে আমরা গ্যারান্টি কখনো দিই না যে এতদিন বাদে এতটুকু যাবে। আমরা কনফিডেন্স সহকারে এতটুকু বলতে পারি। এবং এটা ধীরে ধীরে আপনারা যারা শিখতে চান তাদের কাজ করার মাধ্যম দিয়ে এই অভিজ্ঞতাটা আসবে, যে আমি গোল কিভাবে সেট করব এবং কি বলতে পারি, যে আমি কীরকম মানে কমিটমেন্ট দেব যে আমি এতদিন বাদে এরকম জিনিস দিতে পারবো। এবং এখানে একটু কথারও ব্যাপার আছে, যে আপনাকে বুঝায় বলতে হবে যে আমি এতদিন বাদে এটা দিতে পারবো। অ্যান্ড যখন আপনি একটা প্রজেক্ট হাতে পেলেন, তখন আপনাকে, এখানে আমি একটা কথা বলছি যে ইসেনশিয়াল টুলস ফর স্টার্টিং অ্যান এসইও প্রজেক্ট। এসইওর কাজ করতে গেলে আমাদেরকে কিছু টুলসের প্রয়োজন পড়ে, লাইক এইচরেফস, এসিএম রাশ। যারা রিপোর্টিং করে তাদের দেখা গেছে যে লুকার স্টুডিওতে রিপোর্টিং করে, কিংবা এজেন্সি অ্যানালিটিক্সে রিপোর্টিং করে। এছাড়া প্রজেক্ট ম্যানেজ করার জন্য অনেক সময় প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস তারা ব্যবহার করে। আমি শুধু সেই টুলসগুলোর কথা বলছি না। এখানে টুলসে আপনার এটাও মনে হতে পারে যে আমি কি একা কাজ করব না কয়েকজন মিলে কাজ করব, আমার কি কি দরকার, এই পুরো জিনিসটা অ্যাসেস করেই আপনাকে প্রজেক্ট একটা নিয়ে নিতে হবে। যারা শুরুর দিকে এসইওর কাজ শুরু করে তাদের আরেকটা ব্যাপার থাকে, যে তারা অনেক সময় মার্কেট প্লেসে করে। তখন কিন্তু অনেকটা মানে অনেকটা প্রোডাক্টের মতন ব্যাপার হয়ে যায়। আমি আপনার শুধু এসইওর অডিট করে দেব, এটার জন্যে এত টাকা নেব, সেটা আলাদা ব্যাপার। বাট যদি কেউ মার্কেট প্লেসেও কাজ করে তাদেরকেও আমরা সবসময় বলি যে বিগার গোল রাখেন। এসিওর কাজ শুধুমাত্র একটা মানে কাজ করে দিয়ে টাস্ক কমপ্লিট করে আমি হ্যান্ড ওভার করে দেওয়াটা না।
দিনে দিনে আপনি চেষ্টা করবেন ওই ক্লায়েন্টকে যেন বেশি দিনের জন্য এঙ্গেজ করা যায়, তাহলে সে আপনাকে লং টার্মে আরও বেশি দেবে, বেনিফিট দিবে। এবং এদিকেই আমরা সবসময় একটা মানুষকে এনকারেজ করি কিংবা একজন প্রফেশনালকে এনকারেজ করি, এবং একটা প্রফেশনালেরও এদিকেই লক্ষ্য থাকে। সো যখন আপনি একটা প্রজেক্ট নিলেন, আপনাকে শুরুতে এই কয়েকটা জিনিস অ্যাসেস করে নিতে হবে। জাস্ট এমন না যে অনেকে এরকম করে, আচ্ছা ঠিক আছে আমি আপনার 6 মাস এসইও কাজ করব এবং আমি আপনাকে 5টা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ে উঠাই দেব, এটার জন্য আপনি আমাকে এত টাকা দেবেন। এই ধরনের সিম্পল জিনিস করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে ক্লায়েন্টের কাছে ইমপ্রেশন থাকে না, কিংবা এটা একটা সমস্যা ক্লায়েন্টের কাছে ইমপ্রেশন না থাকলে। কারণ উচিত কাজ করার সময় যে আমি একটা মানুষকে আগে দিব, তারপরে নিব, এই মেন্টালিটিটা থাকাটা ভালো। সো এরকম একটা ইয়াতে আমাদের আগে রিয়েলিস্টিক একটা গোল সেট করে নিতে হবে, যাতে করে আমি আমার ক্লায়েন্টের সাথে যে কমিটমেন্ট দিচ্ছি, আমাকে যেন সেটা থেকে একদম মানে পরবর্তীতে যেন আমার কোনো ধরনের যেটাকে বলি যে আমরা ডিসঅ্যাপয়েন্টমেন্ট না আসে, আমি যেন সাকসেসফুলি আমার প্রজেক্টটাকে কমপ্লিট করতে পারি। এটার অন্যতম প্রধান ব্যাপারটা আসে শুরুতেই অ্যাসেস করে নেওয়া, আমি আসলে কি দিতে পারবো এবং কত দিনের মধ্যে দিতে পারবো। এবং এখানে আমার কমিউনিকেশনটা ক্লিয়ার রাখা যে আমি 6 মাসের মধ্যে এতটুকু দিতে পারবো, আমার হার্ডকোর ট্রাই থাকবে। যদি আমি এর মধ্যে এটা নাও দিতে পারি, তাহলে ওইটা আনতে যদি আমার 1-2 মাস সময় লাগে, ওটা আমি এমনিই করে দেবো, এটার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে আমি ক্লায়েন্টকে যখন অনবোর্ড করতেছি, তখন আমি কিভাবে তার সাথে ডিল করতেছি। আই থিঙ্ক আমার কাছে এটা মনে হয় যে এটা সব থেকে ক্রুশিয়াল পয়েন্ট। কারণ এটা যদি ঠিকঠাক মতন করা হয়, তাহলে বাকি প্রসেসগুলো একটু ইজিয়ার হয়ে যায়। তারপর পরে যেটা আমরা করি সেটা হলো এসইও অডিট করি। এই অডিটটা একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ক, এটা একটা টাস্কের মতন। সো আমরা একটা শিট মেনটেন করি, একটা ডকুমেন্টেশন। সেখানে আমরা দেখি যে ওয়েবসাইটের ইউআরএলগুলো ঠিক আছে কিনা, ওয়েবসাইটের টেকনিক্যাল কোনো সমস্যা আছে কিনা, এমন কোনো সমস্যা আছে কিনা যে গুগল আমার ওয়েবসাইটের মধ্যে ঢুকতেই পারতেছে না, সো সে আমার ওয়েবসাইটটাকে ভালো মতন করে পড়তে পারতেছে না। যদি পড়তে না পারে, তাহলে সে আমাকে র্যাঙ্ক করবে কিভাবে। এই যে কিছু প্রবলেম থাকে, এই প্রবলেমগুলো নিয়ে আমাদের একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট থাকে, ভিতরে ভিতরে কী ইস্যু। আপনারা দেখবেন একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। উপরে একটা নেভিগেশন বার থাকে, আবার অনেক সময় দেখবেন কিছু জায়গায় ক্লিক করলে যাচ্ছে না, এগুলো কিন্তু ওয়েবসাইটের ফল্ট। এই ফল্টগুলো দেখতে হয়। আর একটা বড় পয়েন্ট আছে এই এসইও অডিটে, সেটা হলো আপনারাও হয়তোবা কোনো একটা ওয়েবসাইটে যদি ঢোকেন, তাহলে ওই ওয়েবসাইটটা যদি অনেকক্ষণ ধরে লোডই নিচ্ছে আর লোডই নিচ্ছে, ভিতরে আপনি ঢুকতে পারতেছেন না, তাহলে আপনি ওই ওয়েবসাইটটাতে ঢুকবেনই না, ক্রস করে বের হয়ে চলে যাবেন। সো এই এসইও অডিটের একটা বড় উদ্দেশ্য থাকে যে আমার ওয়েবসাইটটা ফাস্ট কিনা এটা দেখা, এবং যদি ফাস্ট না থাকে, তাহলে এটা কি কি জায়গায় সমস্যা আছে। অ্যাকচুয়ালি একটা মানুষ যখন এসইও পুরোপুরি শেখে, তখন এই ইন্ডিভিজুয়াল টাস্কগুলোই সে ভালো মতন করে শিখতে হয়, যাতে করে আমি আলাদা আলাদা পার্ট বাই পার্ট যে স্টেপগুলো আছে, এই টাস্কগুলো ভালো মতন করে করতে পারি। ইটস নট ভেরি ডিফিকাল্ট, আবার এটা কোনো কোনো ছেলের হাতের মোয়াও না, এটা শিখতে হয়। বাট শিখলে এটা করাটা এমন কোনো কঠিন কাজ না, বিশেষ করে ছোট ক্লায়েন্টদের জন্য এই কাজগুলো খুবই সহজ, খুব ইজিলি এই জিনিসগুলো সর্ট আউট করে ফেলা যায়। সো এসইও অডিট করার পর আমাদের প্রথম স্টেপ থাকে আমরা যখন এটা নেই। এবং এটাও বলে রাখি, অনেক সময় থাকে আপনি যখন কোনো একটা প্রজেক্ট নিচ্ছেন, প্রজেক্টের আগেই আপনি অডিট করে ফেলেন, প্রজেক্টের আগেই আপনি অডিট করে ফেলেন ওই কাজটার জন্য। এই যে আপনাকে অ্যাসেস করতে হবে, যে এই অ্যাসেস করার জন্য আপনি শুরুতেই একটা অডিট করে নেন। হয়তো ছোট অডিট করেন, খুব বেশি ডিপে ঢোকেন না, বাট অডিট করে বুঝে নেন যে এই ওয়েবসাইটের প্রবলেম কি আছে, এটা করতে আমার কি সমস্যা হইতে পারে। এই অডিট পার্টেই আপনি মোটামুটি বুঝে যাবেন এই ওয়েবসাইটটা আমার কি প্ল্যান করতে হবে এবং কিভাবে আগাইতে হবে। সো এটা খুবই ক্রুশিয়াল একটা পার্ট। এর পরের পার্টেই আমরা চলে যাই, কিওয়ার্ড রিসার্চ করে ফেলি আমরা। সো কিওয়ার্ড রিসার্চ নামটা শুনে হয়তোবা আপনারা একটু বুঝতে পারতেছেন যে এসইও কিন্তু কিওয়ার্ডের সাথে রিলেটেড। ওই যে আমি শুরুতেই বললাম, আমি আমার কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছি কিনা, কজ আমি র্যাঙ্ক করতেছি কিসের জন্য র্যাঙ্ক করব, কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেই তো র্যাঙ্ক করব। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনি কিওয়ার্ড ঠিকঠাক মতন চুজ করতেছেন কিনা সেটার উপর এসইও সাকসেস ডিপেন্ড করে।
এক্ষেত্রে আমাদের এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়। এই রিসার্চগুলোর প্রধান উদ্দেশ্য যেটা থাকে, আমি তো এখন আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ পুরোটা দেখাতে পারবো না, বিকজ এটাই একটা 1.5-2 ঘন্টা 2-2.5 ঘন্টার একটা ক্লাসের মতন ব্যাপার হয়। ইনফ্যাক্ট অনেক ভিডিও থাকে কিওয়ার্ড রিসার্চের। সো কিওয়ার্ড রিসার্চটা মূলত করা হয় যে, আমার যদি একটা বিজনেস থাকে, ধরেন আপনি একটা বিজনেস করতেছেন যেখানে আপনি মোবাইল ফোন বিক্রি করেন। তাহলে আপনি যদি স্মার্টফোন বিক্রি করেন, এই স্মার্টফোন বিক্রির জন্য আপনার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার কিন্তু রাইট কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা লাগবে। যেমন আমি যদি ওকে এমন একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাই যেটা দিয়ে মানুষজন খোঁজেই না, তাইলে তো আমার কোনো লাভ নাই, তাই না? আমি এমন অনেক জায়গায় দেখছি যে অনেকে খুবই অল্প সময় ধরে যারা এসইও করছে তাদের অনেকে এরকম কাজ করে যে এমন একটা কোনো কিছুতে কিওয়ার্ড দিয়ে বলতেছে যে আমি এই কিওয়ার্ড দিয়ে এটাকে র্যাঙ্ক করাইছি, বাট ওই কিওয়ার্ড দিয়ে কেউ কখনো কোনো কিছু সার্চই মারে না। তো তাহলে তো তুমি ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করানোটা সহজ। তো এখানে কঠিন ব্যাপারটা থাকে যে, যেই কিওয়ার্ড দিয়ে মানুষ যত বেশি খোঁজে, এটাকে আমরা সার্চ ভলিউম বলি, যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম যত বেশি, সেই কিওয়ার্ডকে র্যাঙ্ক করাইতেও তত বেশি সমস্যা হয়। সরি, আহ, সেই কিওয়ার্ডকে র্যাঙ্ক করাইতেও অনেক বেশি সমস্যা হয়। তো এখানে আমাদের রাইট ওয়েতে কিওয়ার্ডটা চয়েস করে নিতে হয়, যেটা একটা টাস্কের মাধ্যমে হয়, সেটাকে বলে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চটা প্রপারলি করার পর, এরপর প্রথমেই একটা কাজ করে নিতে হয় যে আমার ওয়েবসাইটটা কেমন পারফর্ম করতেছে, এটার জন্য আমাদের কিছু ট্র্যাকিং করতে হয় ওয়েবসাইটের মধ্যে। মানে ওয়েবসাইটের মধ্যে এটা 3টা টুলস দিয়ে মূলত বেশিরভাগ করা হয়। সেটা হলো গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স 4, এই দুইটা দিয়ে আমরা ওয়েবসাইটের পারফরমেন্সও এখানে দেখতে পারি। এটা গুগল থেকে ডিফল্ট দেয়, কোনো পয়সা খরচ করতে হয় না, এটা ডিফল্ট টুলস আর কি। এবং এই টুলসগুলি সব থেকে অ্যাকুরেট। আর গুগল ট্যাগ ম্যানেজার, এইটা দিয়ে শুধুমাত্র এখানে কিছু সামান্য কোডিংয়ের কাজ করতে হয়। এটা অবশ্য এমন কোনো কঠিন ব্যাপার না, অনেকে ভয় পেতে পারেন, বাট এটা কোনো কোডিংয়ের এমন কোনো বিষয় না। আপনি সিম্পলি এই জিনিসগুলো দেখা যায় যে সেট আপ করার সময় সিম্পলি আপনি ওই টুলসের মধ্যেই পেয়ে যাবেন যে আপনাকে ছোট্ট একটা স্ক্রিপ্ট দিবে। আপনাকে শুধু প্রপারলি ডেভেলপারের সাথে কমিউনিকেট করতে হবে, ভাই তুমি এটা আমার ওয়েবসাইটের এই জায়গায় বসায় দাও। এটা বললেই ওরা বুঝে যায় যে কোনখানে বসাতে লাগবে। এমনকি ইনস্ট্রাকশনও দেওয়া থাকে। আপনারা যখন এসইও মানে এসইও জিনিসটা শিখবেন, তখন এই জিনিসটা আপনাদের জন্য খুব ইজি হয়ে যায়। এরপর আসে ওই যে টেকনিক্যাল এসইও অডিট যেটা করছি, এই ইস্যুগুলো ফিক্স করা। এটা টেকনিক্যাল অডিট, এসইও অডিটের পরেও আসতে পারতো, বাট কাজ ভালো হওয়ার জন্য টেকনিক্যাল এসইওতে শুরুতে গেলে অনেক সময় ব্যয় হয়ে যেতে পারে। এই কারণে এই জিনিসগুলো, কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালিটিক্স, এই দুইটা আমরা খুব দ্রুত শুরু করে দিই। মানে সেট আপটা আমরা দ্রুত করে ফেলি, যাতে করে আমরা এই ইস্যুগুলো ফিক্স করার সময়ও আমাদের ওই কাজগুলো চলতে থাকে, আমাদের কাজ কোনো কিছু আটকায় না থাকে। সো আমি এই কারণে এখানে বলে দিছি, ভাই টেকনিক্যাল ইস্যু নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই, কোনো কোডিং জানা লাগে না। আপনাকে শুধু ইস্যুগুলো জানা লাগে এবং ডেভেলপারের সাথে কমিউনিকেট করতে হয় যে তোমার এই এই জায়গায় সমস্যা আছে, এই এই জায়গাগুলো ফিক্স করতে হবে। এক্ষেত্রে একটা সুবিধাও আছে, আমরা অনেক ক্ষেত্রে ডেভেলপারের উপর একটা সুপিরিয়রিটি পাই, যেখানে ওয়েব ডেভেলপাররা অনেক দিন ধরে স্কিল থাকে, তারপরও দেখা যায় তারা এসইও এক্সপার্টদেরকে একটু ভয় পায়। সো আমার অফিসে অনেকেই বলে, ডেভেলপাররা বলে যে আতঙ্কা দুসরা নাম এসিও। তো এসিও দেখা যায় যে তাদেরকে আসলে এই কাজগুলো দেয়, তো সেক্ষেত্রে আসলে ডেভেলপারদের জন্য, ডেভেলপাররা আমাদের কাছ থেকে কোনো তেমন কোনো কাজ আদায় করে না, মূলত আমরা ডেভেলপারদের কাছ থেকে কিছু কাজ আদায় করে নিই। ইটস এ ইন্টারেস্টিং কাজ, এবং যদি কেউ মজা পায় তাহলে এটা খুবই চমৎকার কাজ। ইনফ্যাক্ট শুধুমাত্র টেকনিক্যাল ইস্যুর কাজ করেই অনেকে খুব বড় লেভেলে ক্যারিয়ারে নিয়ে যায়, এমনকি 6 ফিগার প্লাস পর্যন্ত স্যালারি উইথড্র করতে পারে। এরপর আসে অন পেজ অপটিমাইজেশন। অন পেজ অপটিমাইজেশনের মধ্যে অনেকগুলো কাজ থাকে। এই কাজগুলো বেশিরভাগই হয়, এটা একজন এসইও এক্সপার্টকে করতে হয়। কিওয়ার্ডগুলো আমি সঠিকভাবে বসাইলাম কিনা, কিওয়ার্ডগুলো রাইট ওয়েতে পুরো ওয়েবসাইটের মধ্যে বসানো কিংবা একটা পেজের মধ্যে বসানো। এরপরে অন পেজ অপটিমাইজেশনটাই স্টেপ থাকে। অন পেজ অপটিমাইজেশন কিভাবে করে আমি এ ব্যাপারটা আজকে বর্ণনা করছি না, যেহেতু আমাদের এই ওয়েবিনারটা আসলে প্রসেসটা নিয়ে। সো যখন আপনার এই টেকনিক্যাল ইস্যু ফিক্সিং করতে দিছেন, আপনি এ সময়ও দেখা গেছে ডেভেলপাররা যখন কাজ করতেছে তখন 8-10 দিন কি আপনি বসে থাকবেন? তখন এই অন পেজের কাজগুলো হয়, যেটা আপনার এই কিওয়ার্ড রিসার্চের উপর ডিপেন্ড করে। কিওয়ার্ড রিসার্চের উপর ডিপেন্ড করে, এই কিওয়ার্ডের উপর বেস করে আমরা প্রত্যেকটা অন পেজকে অপটিমাইজ করি।
আহ, যখন একটা মানুষ আরো অ্যাডভান্স লেভেলের এসইও শিখে ফেলে, তখন তারা এখানে অনেক চমৎকার চমৎকার কাজ করতে পারে। এমনকি এসইওর চাইতেও, মানে এসইওর কাজের রেডিয়াস যতটুকু, তার চাইতেও বাইরে আরো অনেক কাজ করা সম্ভব হয়। এই অন পেজ অপটিমাইজেশন ভালো হওয়ার উপরই আসলে ডিপেন্ড করে আমাদের ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করবে কিনা। যদিও সবগুলো জিনিস ইম্পর্টেন্ট, বাট অন পেজ অপটিমাইজেশন ইজ হাইলি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো ফিক্স হওয়ার পর পুরোপুরি ডিপেন্ডেন্সি চলে আসে আসলে অন পেজের উপর। এরপর আসে একটা সুপার লেভেলের একটা কাজ, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন। এই অন পেজের কাজ কিন্তু এসিওর, কন্টেন্ট লেখা কিন্তু এসিওর কাজ না। এক্ষেত্রে আমাদেরকে কন্টেন্ট রাইটারদের সাথে কোলাবোরেট করতে হয় এবং তাদেরকে বোঝাতে হয় আমি কীরকম জিনিস চাই। তখন সেই অনুযায়ী তারা কন্টেন্ট ক্রিয়েট করে এবং সেইটাকেই আমরা মূলত অপটিমাইজ করি অন পেজের জন্য। তো এখানে আপনাকে কোনো কিছু লিখতে হয় কিংবা অনেক বেশি ভালো ইংরেজিতে লিখতে জানা লাগবে এমনটা না, বাট অবশ্যই ইংরেজি ভালো জানা লাগবে। এটা ওয়ান অফ দ্য মানে মূল শর্ত। এবং কন্টেন্ট রাইটারদের সাথে প্রপারলি কোলাবোরেট করতে হবে। এই সবটুকুই মূলত আসলে এসইওর প্রধান প্রধান কাজ। এরপর চলে যায় একটা লাস্ট কাজ, সেটা হলো যেমন আমার ব্যাপারে যদি আপনি কোনোখানে খোঁজ করেন, ধরেন আহ, কোনো একজন মানুষ, আপনি ছেলে হন কিংবা মেয়ে হন, আপনারা বিয়ে করতে গেছেন। তখন বিয়ে করতে যাওয়ার সময় আমরা অনেক সময় করি না যে ওই ফ্যামিলি কিন্তু খোঁজ খবর নেয়, আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে যে ছেলে কেমন, ভালো না খারাপ, বা মেয়ে কেমন, ভালো না খারাপ। অনেকে বলবে ছেলে তো ভালো না, ছেলে তো সারাদিন বাইক নিয়ে আড্ডা মারে, কি কি খায়, এরকমের কথাবার্তা হইতে পারে। অথবা তারা বললো যে না, ছেলে খুব ভালো, মানুষজনকে সম্মান করে, কোয়ালিটি ভালো, ভালো জায়গায় চাকরি বাকরি করে। এই যে রেফারেন্স যেটা আপনি মানুষ থেকে পেলেন, এই সেম জিনিসটা ইন্টারনেটেও একইভাবে কাজ করে। অন্যান্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে লিঙ্ক আসতেছে কিনা, মানে অন্যান্য ওয়েবসাইটে আমার ওয়েবসাইট সম্বন্ধে কথা বলতেছে কিনা, এটা হলো লিঙ্ক বিল্ডিংয়ের কাজ। এবং এই কাজগুলোর পরই চলে আসে হলো আমাদের লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি লাগে। এক্ষেত্রে আসলে এসইও শেখার পর আপনারা তখন বুঝতে পারবেন, এক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা লিঙ্ক কিনি, কিছু কিছু লিঙ্ক আমরা ফ্রি বিল্ড করি, কিছু কিছু লিঙ্ক আমরা কাজ করার পর করি। অনেক সময় আমরা সংবাদপত্রের বিজ্ঞাপন দিই, সেখান থেকেও আমরা লিঙ্ক আনি। এই লিঙ্কগুলো আমাদের ওয়েবসাইটে জোর বাড়ায় দেয়। যখন একটা মানুষ সম্বন্ধে অনেক মানুষ ভালো ভালো কথা বলে, তখন যেমন সেই মানুষের একটা অথরিটি বেড়ে যায়, একইভাবে ওয়েবসাইটের অথরিটিও বেড়ে যায় হলো এই অফ পেজ মানে লিঙ্ক বিল্ডিংয়ের কাজের মাধ্যমে। এবং এটাই থাকে মূলত পুরো প্রসেসটা। এবং এরপরে আমরা একটা, এই পুরো প্রসেসের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো ডকুমেন্টেশন। প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টেশন এলোমেলোভাবে না রেখে নির্দিষ্ট ফোল্ডারে সঠিকভাবে সাজায় রাখাটা, এটা আপনার এসইও একটা প্রজেক্টের সাকসেসের জন্য খুব বেশি দরকারি। এমনকি যখন ক্লায়েন্ট যেটা চাবে তখন সেটা দিতেও আপনার অনেক বেশি সুবিধা হবে। প্রপার ডকুমেন্টেশন, অনেকেই প্রপার ডকুমেন্টেশনকে অনেক সময় ইগনোর করে কিংবা একটু হেলাফেলা করে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। যার কাজের যার কাজ অর্গানাইজ, তার সম্বন্ধে ক্লায়েন্টও খুব ভালো রকমের একটা ইয়া রাখে। এবং এমনকি আপনি যদি টিম ম্যানেজ করেন, তখন দেখবেন আপনার সহকর্মীরাও আপনাকে খুব ভালোভাবে ট্রিট করতেছে, বিকজ আপনার কাজ খুব বেশি গোছানো। সো ডকুমেন্টেশনটা এখানে খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি আমাদেরকে রিপোর্ট দিতে হয়, এবং এই রিপোর্টগুলো মূলত হয় হলো দুই তিনটা জিনিসের। একটা হলো ট্রাফিকের রিপোর্ট দেওয়া হয়, আরেকটা দেওয়া হয় হলো আমাদের কিওয়ার্ডের রিপোর্টগুলো। এবং এটা আমরা কিছু টুলস ব্যবহার করে করি। আমাদের যে ইন্টারেক্টিভ কেয়ার থেকেই একটা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ আসলে সামনে একটা কোর্স লঞ্চ করা হচ্ছে। সেই কোর্সেও এই মনিটরিং এবং রিপোর্টিং নিয়ে অনেক মানে বিস্তারিত সেশন থাকবে, যাতে করে মানুষজন বুঝতে পারে যে রিপোর্টিং এবং মনিটরিংটা কিভাবে করতে হয়। তো এটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ মাস শেষে কিন্তু এটাই আপনার ক্লায়েন্টের কাছে যাবে। এটা কখনো মান্থলি হয়, কখনো কোয়ার্টার, মানে মান্থলি তো একটা রিপোর্ট দিতেই হয়, এরপর কোয়ার্টারলি যায় কিংবা 6 মান্থ হাফ ইয়ারলি একটা রিপোর্ট যায়। এটার উপর ডিপেন্ড করি আসলে ক্লায়েন্ট বুঝতে পারে যে আমাদের রিপোর্ট, আমাদের মানে এসইও প্রজেক্টটা সাকসেসফুল হয়েছে কিনা, কিংবা আপনিও বুঝতে পারবেন এটা সাকসেসফুল হয়েছে কিনা। এখানে অনেক অটোমেশন প্রসেসও আছে, কিছু কিছু টুলস ব্যবহার করে এই পুরো প্রসেসটাকে অটোমেট করে ফেলা যায়। তখন দেখা যায় আমাদের এটার পিছনে একটা বাড়তি সময়ও ব্যয় করা লাগে না। সো এটাই ছিল মূলত আসলে এসইওর পুরো প্রসেসটা। এই প্রসেসের মাধ্যমে একটা এসইও প্রজেক্টের সাকসেস ডিপেন্ড করে। আমি প্রসেসটা মোটামুটি বলে দিয়েছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা এখন করতে পারেন।
ভাইয়া আপনি সবাইকে ইয়া করে দিতে পারেন, যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাই। অবশ্যই ভাইয়া। আমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আশা করি আছে, আমরা চ্যাটেও লিখতে পারি, বা আমরা যদি কেউ আনমিউট করে ভাইয়াকে ডিরেক্ট কোয়েশ্চেন করতে চাই সেটাও করতে পারি। কোয়েশ্চেন আস্তে আস্তে আমি যদি একটু বলি, যদিও ভাইয়া অনেকবারই বলেছেন যে আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স এর পক্ষ থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ ব্যাচ 1 আসতেছে। সো আমি চ্যাটে বেশ কয়েকবার আমাদের ক্যারিয়ার পাথের লিঙ্ক দিয়েছি। সো আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা অবশ্যই চেক করতে পারেন। সো এই ক্যারিয়ার পাথে হিমাল ভাইও থাকছেন, ভাইয়াও একজন লিড ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের ক্লাসগুলো নেবেন। সো চ্যাটে আসলে সেরকম কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না এখনো। ওকে, একটা ফিডব্যাক এসেছে ভাইয়া, যে থ্যাংকস ফর দিস অসাম হেল্পফুল ওয়েবিনার। থ্যাংক ইউ প্রান্তিক ভাই। থ্যাংক ইউ প্রান্তিক ভাই। আল্লাহ, কারো কোনো কোশ্চেন নেই? ইউজুয়ালি তো মানুষ প্রচুর কোশ্চেন করে। ওকে, আমি একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে এসইও ক্লায়েন্ট কিভাবে মার্কেট প্লেসের বাইরে হান্ট করে। ক্লায়েন্ট অ্যাকুইজিশন মোটামুটি মার্কেটিংয়ের যতগুলো কাজ আছে তার মধ্যে অন্যতম কঠিন একটা কাজ। এটা মার্কেট প্লেসের বাইরে যেভাবে করে সেটা হলো, প্রথমত আপনার একটু হইলেও অভিজ্ঞতা থাকা জরুরি, তাহলে আপনার এটা খুঁজতে সুবিধা হয়। ওকে, আমি পরের কোশ্চেনটাতে পরে আসতেছি। এক্ষেত্রে মার্কেট প্লেসের বাইরে যেটা করতে পারেন, আপনি আপনার নিজের পার্সোনাল প্রোফাইল ডেভেলপ করতে পারেন। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনি সেই ওয়েবসাইট থেকে মানুষজনের কাছে ইমেইল পাঠাইতে পারেন এবং বলতে পারেন যে আমি এই সার্ভিসটা প্রোভাইড করি। এটা কোল্ড আউটরিচ বলে। অনেক সময় দেখা যায় কারো যদি লিঙ্কডইনের প্রোফাইল খুব হাই হয়, তখন দেখা যায় অটোমেটিকলি সে অনেক ধরনের লিড পায়। তো তখন তাদেরকে অ্যাপ্রোচ করা হয়। কিংবা ধরেন একটা আম, যেটা বললাম স্মার্টফোন কোম্পানি, ওদের জন্য কাজ করছেন। এখন আপনি দেখলেন মার্কেটে আরও অনেকজন স্মার্টফোন কোম্পানি আছে এবং ওদের অনেকেরই দেখা গেছে যে তেমন একটা ওয়েবসাইটের অবস্থা ভালো না। আপনি এসইও এক্সপার্ট হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে তাদের অবস্থা ভালো না। তখন আপনি যদি তাদেরকে আবার নক করে বলেন আমি দেখলাম আপনাদের অবস্থার এই আছে, আমি তো এরকম একটা ইয়াকে র্যাঙ্ক করছি, যখনই আপনারা প্রুফ দেখাইতে পারবেন তখন এই প্রসেসটা ইজি হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদেরকে মার্কেট প্লেসের বাইরে নিজের অথরিটি বিল্ড আপ করার এবং মানুষের কাছে নিজে যেয়ে আউটরিচ করার মাধ্যমে আমরা মূলত এসইও ক্লায়েন্টটা হান্ট করি। আর ক্লায়েন্ট হান্ট ওয়ার্ডটা একটু শোনায়। আই থিঙ্ক ক্লায়েন্ট খুব রেসপেক্টেবল একটা পার্সন, বিকজ তারাই আমাদেরকে টাকা দেয়। তো ওদেরকে আসলে ক্লায়েন্ট অ্যাকুইজিশন বলাটাই বেটার। হান্ট শুনলে না উনিও কেমন লাগবে না, আল্লাহ আমাকে স্বীকার করবে। তো থাক না, আমরা ওদেরকে স্বীকার না করি রে ভাই। হুম। হ্যালো। ভাইয়া সম্ভবত ভুলে আনমিউট হয়ে গিয়েছিল, আমরা চ্যাট থেকে কোয়েশ্চেন গুলো নিতে পারি। আচ্ছা, আরেকজন বলল, জিজ্ঞেস করছিল মনে হয়, সেটা হলো যে এসইওতে নিলে আসসালামু কত। আলাইকুম। আচ্ছা, সাধারণত একটু আসসালাম। আসবো, যেহেতু ভাইয়া চ্যাট থেকে একটা কোয়েশ্চেন নিচ্ছিল, আচ্ছা, ওকে ওকে তারপর ওকে। আসবো। একজন নতুন ওয়েবসাইটের এসইও করার জন্য একজন লোক লিডে কত টাকা দেয়? এটা বাংলাদেশি কোম্পানি অনেকে আছে যারা বলবে যে প্রাথমিক অবস্থায় আপনি যদি জব করেন তখন জবে দেখা যায় যে প্রাথমিক স্যালারিগুলো 10-12 পর্যন্ত হয়ে থাকে। বাট আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, স্যালারির দিকে কখনো ফোকাস করবেন না। কজ এসইও শেখার পর আমরা মাল্টিপল সিক্স ফিগারেও ইনকাম করি। দ্যাট মিন্স হইলো যে 2, 3, 4, 5 লাখ টাকাতেও অনেকে ইনকাম করতেছে, কিংবা তারও বেশি ইনকাম করতেছে। সো এই যে আমি শুরুতে কতটুকু পাচ্ছি এটা না, স্কিলটা যদি অ্যাকোয়ার করতে পারেন তারপর এটার মানে ভবিষ্যৎ অনেক বেশি ভালো আছে। বাট প্রাথমিক অবস্থায় আপনি যদি নিজে প্রথম একটা ক্লায়েন্ট পাইছেন ওর সাথেও কাজ করা শুরু করেন, 10-15 অন্তত পক্ষে পাওয়া যায়। অ্যাকচুয়ালি সত্যি কথা আমরা 30, অন্তত পক্ষে 20-30 পর্যন্ত বলি, কিংবা তারও বেশি বলি। আবার বাহিরের ক্লায়েন্ট, দেশের বাহিরের ক্লায়েন্ট নিয়ে আমরা যারা কাজ করি, তারা দেখা যায় যে প্রতিটা একটা সিম্পল প্রজেক্টের জন্য অন্তত পক্ষে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত চার্জ করে। সো এটার কোনো ফিক্সড রেট নাই, স্কিলের উপর ডিপেন্ড করে যে সে কতটুকু ইনকাম করতে পারে। একজন ভাইয়া কোশ্চেন করতেছিল। ভাই আমরা কি চ্যাটের কোয়েশ্চেন গুলো শেষ করে নেবো নাকি আনমিউট করে? আচ্ছা, ওকে, চ্যাটের কোশ্চেনগুলো শেষ করে নেই। ওকে, এসইওতে কোন ধরনের ক্লায়েন্ট অ্যাভয়েড করা উচিত? ওকে, আপনি কিছু মানুষজনের সাথে ক্লায়েন্টের সাথে কথা যখন বলবেন, তখন আপনি দেখবেন যে সে অ্যাকচুয়ালি এসইও জিনিসটা সম্বন্ধে কোনো ধারণা নাই
এবং তার মানে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন আছে, এ ধরনের মানুষজনকে শুধু এসিওতে না, দুনিয়াতেও অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে? মানে এমন কোনো মানুষের সাথে যদি আপনার পরিচয় হয়, সে যদি আপনার বন্ধুও হয়, এবং তারপর সে যদি আপনার মনে করে যে যেহেতু তুমি আমার বন্ধু সেহেতু তুমি আমার জন্য জান দিবা, সো এই ধরনের বন্ধুও অ্যাভয়েড করবেন। বন্ধুর জন্য জান কেন দেবো রে ভাই, আজব ব্যাপার। সো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন যে ধরনের ক্লায়েন্টের কাছেই থাকবে, এবং সে খুব কম টাকা দিয়ে অনেক বেশি কাজ চাবে, তখন বুঝবেন যে এই মানুষের সাথে কাজ করে খুব একটা সুবিধা করা সম্ভব না। আর একটা বড় ব্যাপার, ক্লায়েন্টকে আগে দেখবেন যে ক্লায়েন্টের নিজের বিজনেস কতটুকু ভালো। যদি ক্লায়েন্টের নিজের বিজনেস ভালো হয়, তাহলে আলটিমেটলি ওই ক্লায়েন্টের সাথে কাজ করলে আপনার ভালো হবে। কিন্তু যদি দেখেন যে এই ক্লায়েন্টকে আপনার সাথে কথা বলেই মনে হলো এ নিজেই নিজের বিজনেস খুব একটা ভালো মতন করতে পারবে বলে মনে হচ্ছে না, সে জাস্ট মনে হয়েছে বিজনেস করা দরকার, টাকা আছে, বিজনেস একটা খুলে বসছে, এরকম ক্লায়েন্টগুলো অনেক ক্ষেত্রে আমাদের জন্য রেড সিগন্যাল হতে পারে। তো এটা আপনাকে বুঝতে হবে, এটা অভিজ্ঞতা দিয়ে একটু বুঝতে হয়, বাট মেইন সিগন্যাল এটাই, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন যাদের থাকবে তাদের সাথে কাজ করা যাবে না। ওকে, আপনি কিছু টুলসের ব্যাপারে বললেন। আমরা প্রধানত যে কয়েকটা টুলসগুলো ব্যবহার করি তার মধ্যে থাকে এসিএম রাশ, এইচ রেফস। এছাড়া আপনার কন্টেন্ট রাইটিংয়ের জন্য আমরা তো নর্মালি কন্টেন্টের জন্য চ্যাট জিপিটির হেল্প তো নেই। এছাড়া ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইনস আছে যেগুলোও একটা টুলস বলতে পারেন। এছাড়া গুগলের ফ্রি টুলস আছে, যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল ট্রেন্ড, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স। এগুলো কিছু থাকে যেগুলো হলো ফ্রি টুলস, এবং এসিএম রাশ, এইচটিএফ এগুলো হলো পেইড টুলস। বাট পেইড টুলস শুনে ভয় পায়েন না, কারণ এগুলোর অ্যামাউন্ট দেখবেন অনেক বেশি, বাট যখন আপনার কাজ শিখে ফেলবেন তখন আপনারা সোর্স পেয়ে যাবেন। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে যেই টুলসের দাম 15,000 টাকা মাসে দিতে হয়, সেই টুলস আপনার 500 টাকা দিয়েও পাওয়া যায়। একটু সিস্টেম করে ব্যবহার করতে হয়। সো এটা এমন হাউমো কঠিন হওয়ার কিছু নাই। তবে টুলস খুব ইন্টারেস্টিং একটা জিনিস, অবশ্যই যখন এসিও শিখবেন টুলস আপনাকে এক্সাইট করবে, কারণ একটা টুলস যে একটা মানুষকে এত ধরনের ইনফরমেশন দিতে পারে, জীবন এত সহজ করে দিতে পারে, এটা দেখাও একটা মজার ব্যাপার, মজার অভিজ্ঞতা। আমি খুব মজা পাই আর কি, যে কোনো নতুন টুলস দেখলেও মজা পাই। এনিওয়ে, তারপরের কোশ্চেনে যাই। হাউ টু রেডি উইনিং সেলস প্রপোজাল টেমপ্লেট। এটা হলো আপনাকে ক্লায়েন্টের মাথা বুঝতে লাগবে। ঠিক আছে? ক্লায়েন্ট কোনটা চাচ্ছে সেই অনুযায়ী আমি খুব বেশি কিছু বলতে পারবো না। এটা এন্টায়ারলি একটা আলাদা একটা সেশন হতে পারে, তাও ডে লং একটা হতে পারে, কি বলে, ওয়ার্কশপ হতে পারে। তো আমি আপনাকে একটা জিনিসই বলবো, পার্সোনালাইজ থাকা। কোনো কোনো প্রপোজাল আপনার শুধুমাত্র টেমপ্লেটের উপর ডিপেন্ড করে হয় না। আপনি টেমপ্লেটে যখন যাবেন, একটা টেমপ্লেট থাকতে পারে, বাট যখনই একটা ক্লায়েন্টের জন্য প্রপোজাল করবেন তখন আপনি পার্সোনালাইজড হবেন। ওর বিজনেসের প্রতি চেষ্টা সবসময় থাকবে আমি কিভাবে তাকে ভ্যালু দিতে পারবো, তাকে আমি কিভাবে লাভ করায় দিতে পারবো। আপনি যখন এই টেন্ডেন্সিটা থেকে প্রপোজালটা করবেন, তখন অবশ্যই আপনি একদম বিগিনিংই একটা কিক পাবেন, একটা অ্যাডভান্টেজ পাবেন। কারণ অনেক মানুষই টেমপ্লেট বেস শুধুমাত্র প্রপোজাল করে, টেমপ্লেট বেস প্রপোজাল খুব একটা কাজ করে না। কিওয়ার্ড রিসার্চের জন্য আমি বললাম ফ্রিতে সাধারণত আমরা কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করি। এইচরেফসের বর্তমানে ফ্রি টুলস আছে, আরও কিছু ফ্রি টুলস পাওয়া যায়, এগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। আর কিওয়ার্ড রিসার্চের জন্য সব থেকে বেস্ট টুলস আসলে আমি এসিএম রাশকে সাজেস্ট করি। এইচরেফসও অ্যাট দ্য সেম টাইম দে আর ইকুয়ালি ভেরি গুড। সো এসিএম রাশ এবং এইচরেফস, এই দুইটা হলো কিওয়ার্ড রিসার্চের জন্য সব থেকে ভালো টুলস, এবং এগুলো অল্প দামে পাওয়া যায়, বাংলাদেশে গ্রুপ বাই টুলস থেকে পাওয়া যায়। ওকে, এনরোল। লোকাল এসিও অ্যান্ড ই কমার্স এসিও, ভাইয়া অনেক কঠিন একটা ব্যাপার জিজ্ঞেস করছেন। লোকাল এসিওটা পুরোপুরি চলে আসে হলো আমার জিবিপিতে দেখবেন ম্যাপ বেসড একটা এসিও থাকে, এটা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। এই জিনিসটা আমরা নোট করে রাখলাম। আমি ভাইয়াকে বলবো যে এটা নোট করে রাখতে, যেহেতু মানুষজনের লোকাল এসিও এবং ই কমার্স এসিও নিয়ে আগ্রহ আছে, এটা নিয়ে আমরা একটা ডিফারেন্ট সেশন করতে পারি পরবর্তীতে। কিংবা আপনারা আমাদের এখানে এনরোল করে ফেলতে পারেন, তাহলে আপনারা ওই পুরো জিনিসটা শিখতেও পারবেন। ঠিক আছে? ওগুলো নিয়ে অনেক বেশি বিস্তারিত আমাদের আলোচনা হবে পরবর্তীতে। সো লোকাল এসইও পুরোপুরি আসলে জিবিপি বলা হয়, গুগল বিজনেস প্রোফাইল। এইটা বেসড, এবং এটার সাথে ওয়েবসাইটকে ইনকর্পোরেট করে অপটিমাইজ করে এই লোকাল এসইওর কাজটা করা হয়। এবং লোকাল এসইও মূলত মানুষজন যে গুগলে সার্চ করে, ম্যাপে দেখে, ম্যাপ দেখে কল দেয় কিংবা ডিরেকশন জানতে চায়, এই জিনিসটাতে এই 3 প্যাকে আসার যে সিস্টেমটা, এটা হলো লোকাল এসইওর মূল কাজ।
ভাইয়া, is SEO death or AI like ChatGPT because in AI not use search engine? People AI দিয়ে জানে, অ্যান্সার জানে, কিন্তু আপনি এআইতে জিজ্ঞেস করলে আপনি প্রোডাক্ট দেখতে পারবেন না। আপনি যখন কিনতে যাবেন তখন আলটিমেটলি আপনাকে গুগলে যেতে হবে। এটা নিয়ে বিস্তর আলোচনা আছে, বাট আমি আপনাকে নিশ্চিত করে এতটুকু বলতে পারি, এআই এসইওতে নতুন মাত্রা যোগ করবে, কিন্তু এসইও ডেড হবে না। এআই এসইওতে হেল্প করার জন্য মূলত আসছে, এটা একটা ভুল ধারণা যে এআই আসার কারণে এসইও চলে যাবে। আ- না, শুধু এসইও নিয়ে আমাদের কোনো লাইভ কোর্স হবে না, এই পুরো কোর্সটাই হবে হলো আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ নিয়ে। এবং সেখানে এসইওর যে পার্টটা থাকবে, সেখানে আমরা চেষ্টা করছি এসইওর অ্যাডভান্স লেভেলটা কাভার করতে, বিকজ এটা একটা লং টার্ম কোর্স হবে। এটার মধ্যে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণে ভ্যালু যাতে আমরা প্রোভাইড করতে পারি আমরা আমাদের আহ, যারা স্টুডেন্ট আছে তাদেরকে। সো সেভাবেই কোর্সটা ডিজাইন করা হয়েছে। আই হোপ যে আমরা আপনাদের এক্সপেকটেশনকে মিট করতে পারবো। বাকিটুকু ভাইয়া বলতে পারবে। জি ওকে। ভাইয়া, আমাদের চ্যাটে আপাতত কোনো কোয়েশ্চেন নাই, বাট আমাদের যদি একটু সময় স্বল্পতাও আছে, সো লাস্ট একটা শাহাদাত ভাই থেকে কোয়েশ্চেন নিব। ভাই আনমিউট করে একটা কোয়েশ্চেন করতে চেয়েছিলেন, শাহাদাত ভাইয়ের কোয়েশ্চেনটা শুনবো লাস্ট। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটা প্রশ্ন যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরেন আমি এসিএম রাশে দেখলাম একটা ওয়েবসাইটে ওই একটা একটা কিওয়ার্ডের জন্য সে কত, ধরেন 3 নাম্বার পেজে আছে। তো হুম। আমি এটা কি করলে এটা দ্রুত আরো সামনে আগাইতে পারে? এটা কি কি স্টেপ গুলো নিতে আমি আপনি এটা সামনে আহ, আগাবে? এটার প্রধান স্টেপটাই হয়ে যাবে হলো যে আপনাকে যেই পেজটাতে আপনি র্যাঙ্ক করাইতে চাচ্ছেন ওই পেজটাতে আগে যান, এবং পাশাপাশি 1 থেকে 7 8 পর্যন্ত কোন পেজগুলো আছে এগুলো একটু খেয়াল করেন। এসিএম জি রাশে জি যেহেতু আপনি খুঁজে দেখছেন, দ্যাট মিনস এসিএম রাশ আপনি ইউজ করতে জানেন। আপনি এখন অলরেডি জানেন যে ওই প্রথম 5টার কতগুলো ব্যাকলিঙ্ক আছে, এটা আপনি বের করতে পারবেন। তো ওই পেজের কন্টেন্ট দেখবেন, সবার প্রথমে নজর দেবেন যে আমার পেজের স্পিডটা ঠিক আছে কিনা। যেহেতু 3 পেজে আসছে তার মানে তার অলরেডি পেজ স্পিড মোটামুটি ঠিকঠাক আছে। তো আপনাকে জি ওই পেজের কন্টেন্টটা অপটিমাইজ করতে হবে ভালো কন্টেন্ট রাইটার দিয়ে, শুধুমাত্র গোজামিল অপটিমাইজেশন দেওয়া হবে না। ওখানে ভালো কন্টেন্ট রাইটারকে সাথে নিয়ে যদি আপনি একটা বেটার কন্টেন্ট দিতে পারেন, প্রপারলি ওটা সাজাইতে পারেন, তাহলে এই কন্টেন্টটা দেখবেন অন্ততপক্ষে আপনাকে থার্ড পেজ থেকে সেকেন্ড পেজ কিংবা ফার্স্ট পেজের নিচের দিকে তো নিয়ে আসবেই। এরপর আপনাকে করতে হবে ভালো অথরিটেটিভ সাইট থেকে 2 4টা ব্যাকলিঙ্ক নিয়ে আসতে হবে। আমি শর্টকাট সিস্টেম বলে দিলাম। একটা বাজেট রাখবেন, বাজেট দিয়ে অল্প খরচে লাইক $20 কিংবা $15 এরকম খরচ করে 2 একটা ব্যাকলিঙ্ক ঢুকাবেন, দেখবেন যে ওটা র্যাঙ্কিংয়ে চলে আসছে। বাট যেটা বললাম এটা ইউজুয়ালি প্রসেস। আপনাকে ওই কম্পিটিটরকে অ্যানালিসিস করে বুঝতে হবে যে ওখানে আনতে গেলে আমার আরও কত কাহিনী করতে হইতে পারে। বিকজ অনেক বিজনেস আছে শুধুমাত্র একটা কিওয়ার্ডের জন্য যদি র্যাঙ্ক করে, তাহলে তার বিজনেসের রেভিনিউ মান্থলি কোটি টাকা পর্যন্তও বাড়তে পারে। সিম্পল এসইও সার্ভিস দিয়ে আমার যদি কোনো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে, তাহলে হয়তোবা আমার পক্ষে মানুষের সাথে কথা বলা খুব কঠিন হয়ে যাবে। অসংখ্য মানুষ থাকবে যারা আমার পক্ষে হয়ে কথা বলবে। আমি এত বেশি বিজি হয়ে যাবে, এত বেশি টাকার অফার আমার কাছে আসবে। সো কিছু কিছু এটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে, এটা আপনাকে একটু অ্যানালিসিস করতে হবে। জি, থ্যাংক আর ইউ, কোন বুঝতে পারছি। থ্যাংক ইউ। আহ নুরুল নুরুল আলম জুনায়েদ ভাইয়া, নুরুল এটাই আলম ভাই। লাস্ট জি কোশ্চেন আমি নিব। এরপর আমার একটা, আমি একটু লিভ নিব আজকে, জি ঠিক জি আছে? জি তারপর আপনি কন্টিনিউ করে যান। জি। হ্যাঁ। জি, জুয়েল আসসালামু ভাই আপনি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা ক্লায়েন্টের কাজ আমি করছি। তো সেটা আমি নিয়মিত দেখছি গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আমি মানে রেশিওটা দেখি আর কি, যে নিয়মিত আপ করতেছে, মাঝে মাঝে ডাউন করে। কিন্তু লাস্ট 6 7 দিন দেখতেছি ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু মানে আপের দিকে রেশিওটা দেখতেছি না। কি করণীয়, কি করা যায়, একটা সাজেশন চাচ্ছি। আহ, এই পেজে কোনো টেকনিক্যাল এরর আছে কিনা এটা দেখছেন? এটা কিন্তু টেকনিক্যাল এরর দেখবো। হ্যাঁ, একটু একটু আপনাকে খুঁজে দেখতে হবে যে ক্রলিংয়ে কোনো ইস্যুস আসতেছে কিনা, কিংবা অনেক সময় ক্রলিংয়ে থাকে এমন কোনো ইস্যুস থাকে যেটার কারণে সার্টেন জায়গা লোড নিচ্ছে না ঠিকঠাক মতন। ঠিক আছে? জি। এরকম কোনো ধরনের ইস্যুস যদি থাকে আপনাকে সার্চ কনসোল থেকে ভালোভাবে দেখতে লাগবে। ওয়েবসাইটের ক্রল বাজেট কমে গেছে কিনা ওইটাও ভালো মতন করে দেখবেন। এরপর দেখবেন যে যে কারণে আপনার, যেহেতু আপনার নিচের দিকে নামতেছে এখন, এটা অনেক সময় হয় যে আমার খুব অপটিমাইজ একটা ওয়েবসাইট পেজ আছে, এই পেজ
উপরে উঠতেছে নিচের দিকে নামতেছে, উপরে উঠতেছে নিচের দিকে নামতেছে। আমি কোনো ধরনের ব্যাকলিং করিনি, 1 মাস বাদে ওটা 1 নম্বরে চলে আসছে। কারণ আমি জানতাম ওই কন্টেন্ট দিয়ে ও 1 নম্বরে আসবেই। গুগল মাঝে মাঝে এমনিতেও কিছু খেলাধুলা করে। তো 7 দিনের জন্য যেহেতু খেলাধুলাটা করতেছে, সেহেতু একটু খেয়াল রাখতে হবে আপনার যে কোনো টেকনিক্যাল এরর আছে কিনা, এটা দেখবেন। আর চেষ্টা করেন যে অন্ততপক্ষে কন্টেন্টটা আপডেট দিতে, মানে সামান্য কিছু চেঞ্জ এনেও যদি কন্টেন্টটা একটু বেটার করে আপডেট দেওয়া যায়, তাহলে একটু দেখেন যে এটার পারফরমেন্স কোন দিকে যায়। বাট অবশ্যই পেজ ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে দেখেন যে পেজের সব কম্পোনেন্ট সে পাচ্ছে কি। মানে ইন্সপেক্ট করার পর আপনি যখন লাইভ টেস্ট দিচ্ছেন, লাইভ টেস্ট দেওয়ার পর এইচটিএমএল কোডগুলো দেখায় না, জি ওখানে দেখবেন সব কন্টেন্ট ওখানে পাচ্ছে কিনা। তাহলে আপনি অন্তত বুঝতে জি পারবেন যে আচ্ছা গুগল এটাকে কিভাবে দেখতেছে। জি জি, আন্তরিক আসসালামু ধন্যবাদ আলাইকুম। ভাইয়া। আমরা কি, আমি কি আজকের জন্য শেষ করতে পারি, যদি খুব ওর কোনো অবশ্যই জরুরি। অবশ্যই রায়হান ভাই, থ্যাংক ইউ সো মাচ। খুবই লম্বা একটা সময় গেল, আমি আপনাকে আর বিরক্ত করব না। এরপরে ভাইদের যে ক্যারিয়ার পাথ রিলেটেড কোয়েশ্চেন গুলো সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। বাট আপনি ওকে। যদি লাস্ট কিছু বলে, যদি আপনি আমাদের উদ্দেশ্যে লাস্ট কিছু বলতে চান। ওকে ভাইয়া, আমি যতটুকু যতটুকু বুঝতে পারতেছি যে এখানে অসংখ্য মানুষজনই আছেন যারা অলরেডি এসইও নিয়ে জানেন কিংবা প্রজেক্ট নিয়ে কাজও করছেন। প্রত্যেকের জন্য শুভকামনা। আমি একটা জিনিসই বলবো, এসইওতে আছেন লাগা থাকেন ভাই, এটা ভালো জিনিস। জিনিসটার মধ্যে আপনার মানে এটাতে প্যাশন নিয়ে কাজ করতে পারলে এই সেক্টরে আসলেও খুব ভালো ধরনের ফিউচার আছে একটা মানুষের। থ্যাংক সো ইউ। লেগে থাকেন অ্যান্ড কিপ লার্নিং, অলওয়েজ লার্ন করতে থাকবেন। আমরা যারা আহ, আমি এখনো আমার অলওয়েজ রানিং একটা দুইটা কোর্স থাকে। সো এমন না যে আমরা কোনো একটা কোর্স করার পর সম্পূর্ণরূপে শিখে যাই, তা না। এই পুরো ইন্ডাস্ট্রিটাই, ডিজিটাল ইন্ডাস্ট্রিটাই একটা কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে দিয়ে যায়। তো একটা সময় যায় তখন তখন দেখা যায় যে আমরা বেসিক জিনিস লার্ন করি না, কিন্তু তখন আমরা অনেক অ্যাডভান্স জিনিসগুলো লার্ন করার চেষ্টা করি। তো অলওয়েজ লার্নিংয়ের মধ্যে থাকেন। অ্যান্ড আই থিঙ্ক যে এসিও নিয়ে ডিসকাশনও খুব ভালো একটা জিনিস। তো মানুষজনের সাথে এসিও নিয়ে ডিসকাশনও করেন। আই থিঙ্ক যে এখান থেকে অনেক নতুন নতুন জিনিসপত্র অন্তত পক্ষে মানুষজনের নলেজগুলো গ্যাদার করা সহজ হয়। এতটুকুই লাস্ট বলার মতন থাকবে। বাকিটুকু ধন্যবাদ সবাইকে। আজকের মতন আজকে আমি লিভ নিচ্ছি। ওকে। থ্যাংক ইউ সো মাচ রায়হান ভাই। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, সো এই আজকের সেশনের এই পর্যায়ে এখন হচ্ছে আপনাদের যদি ক্যারিয়ার পাথ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, বা যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আজকের সেশনটা আমরা শেষ করব। লাস্টলি আপনাদের জন্য বলতে চাই যে আমাদের ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ আসতেছে, সেখানে রায়হান ভাই ওয়ান অফ দ্য লিড ইনস্ট্রাক্টর আর কি। আপনারা হয়তো বা দেখেছেন শামীম ভাই আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন। সো আমি ক্যারিয়ার পাথের লিঙ্কটা চ্যাটে দিয়ে দিয়েছি। এইখানে আপনারা আসলে কি পাচ্ছেন, প্রায় 50টারও বেশি প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন, 80টা লাইভ ক্লাস পাবেন, এবং এই লাইভ ক্লাসের বাইরেও আমাদের যিনি সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবেন তার কাছে আপনারা পাবেন 24টা কনসেপচুয়াল ক্লাস, এবং চার প্রতিদিন সপ্তাহে 6 দিন 4 বেলা করে সাপোর্ট সেশন থাকবে। এবং ক্যারিয়ার পার্টটা সাকসেসফুলি শেষ হলে এত ভালো ভালো লিড ইনস্ট্রাক্টর প্লাস ইন্টারেক্টিভ ক্লাসের ম্যানেজমেন্টের টিমের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আলাদা জব প্রিপারেশন সেশন। এবং আপনারা হয়তোবা জেনে থাকবেন যে ইন্টারেক্টিভ কেয়ারসে যেসব পার্টনার কোম্পানি আছে প্রায় 110টার মতন। সো এই কোম্পানির যে ভ্যাকেন্সি গুলো থাকে সেখানে আমরাই আমাদের যে ক্যারিয়ার পাথে যারা টপ পারফরমেন্স স্টুডেন্ট থাকে তাদেরকে প্লেস করে থাকি। সো আপনাদের শুধু কাজ হবে যদি ক্যারিয়ার পাথে আসেন, শুধু লেগে থাকা, লাইভ ক্লাসগুলো ঠিক মতন করা, কনসেপচুয়াল ক্লাসগুলো করা, এবং ক্যারিয়ার পার্টটা আসলে টাইমলি 100% কমপ্লিট করা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি খুবই ইনসাইটফুল একটা সেশন ছিল। এসইও আসলে আমরা সবাই জানি তো খুবই বিস্তর একটা টপিক। এইটার প্রত্যেকটা পার্ট নিয়ে আসলে আলাদা আলাদা 1-2 ঘন্টা এক একটা সেশন হতে পারে। বাট এই বিষয়টা আমাদের মাথায় থাকলো, আপনাদের কাছ থেকে কিছু টপিক সাজেশন পেয়েছি আজকে। আমরা আমরা ট্রাই করবো এইগুলোর উপরে আলাদা ওয়েবিনার বা মাস্টার ক্লাস অ্যারেঞ্জ করে আপনাদেরকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকের সেশনটা আমরা এখানে এন্ড করছি। আল্লাহ হাফেজ।